প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যেই তোমরা জানো যে তোমাদের যারা অফলাইন ক্লাসে আমরা শেষ করে ফেলেছি প্রথম অধ্যায়। অর্থাৎ আমরা অনলাইনে যে মৎস্য চাষের যে ক্লাসগুলো দিয়েছিলাম অনলাইনে, সেই ক্লাসের সমাপ্তি আসেনি। এই কারণে যে ক্লাস আগে সপ্তাহে একটা ছিল বিধায় আমরা কৃষি শিক্ষার প্রথম পত্রটাই অফলাইনে ক্লাস নিতাম। কিন্তু 1 তারিখ থেকে জানুয়ারি মাসের 22 সালের 1 তারিখ থেকে যখন শুরু হয়েছে যে 2টা করে ক্লাস আমরা পেয়ে গেছি সপ্তাহে, সেক্ষেত্রে প্রথম পত্র রবিবার আর দ্বিতীয় পত্র বুধবারই নেওয়া হচ্ছে। যেহেতু বুধবারে আমরা অফলাইনে ক্লাসে সরাসরি ক্লাসে শ্রেণীকক্ষে পাঠদানের সুযোগ পেয়ে গেছি, সেই কারণে আমরা ইতিমধ্যেই কিন্তু 1-2টা ক্লাস কিন্তু আমাদের হয়েছে, যে ক্লাসের বদৌলতে আমরা মৎস্য চাষ এটা শেষ করেছি। আর যারা অফলাইনে উপস্থিতি নাই, তাদের জন্য বলছি যে অনলাইন ক্লাসে থেকেই অন্তপক্ষে তোমরা শুনে নিতে পারবে যে ওখানে পরিস্থিতিটা কি। তবে ক্লাসে সবার কিন্তু সশরীরে আসা উচিত। এবং ইতিমধ্যে তোমাদের ভ্যাকসিনের যে কার্যক্রম, এটা কিন্তু শুরু হয়ে গেছে স্কুল লেভেলে 12 থেকে 17, এবং তোমাদের যারা এখন ক্লাস 11-এ আসো, অর্থাৎ তোমরা যারা সেকেন্ডারি বলা যায়, তো এদেরও কিন্তু ইতিমধ্যে তাদের জন্ম সনদ জমা হচ্ছে, তাদেরও ভ্যাকসিন দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সবাই মিলে সমন্বয় কমিটি যেটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা হলো যে আমাদের শিক্ষার্থীরা 31শে জানুয়ারির মধ্যে সবাই যাতে ভ্যাকসিন কমপক্ষে 1 ডোজ পেয়ে যায়। এবং আজকেও নিউজ হয়েছে, দেখলাম যে সমস্ত শিক্ষার্থীরা যাতে ভ্যাকসিন পেয়ে যায়, এবং কোনো স্টুডেন্ট ভ্যাকসিনের যে সনদ 1 ডোজ দেওয়া হয়েছে এটা কমসে কম নিয়ে সে ক্যাম্পাসে ঢুকবে 1 তারিখ থেকে। ব্যাপারে কিন্তু সবাই সচেতন, এবং সবাইকে কিন্তু পাবলিসিটিও করা হচ্ছে যে সবাই যাতে এতে আতঙ্কিত না হয়, যাতে সবাই উদ্যোগে ভ্যাকসিনগুলো নিয়ে নেয়। একটা কাজ কিন্তু, এটা কিন্তু তোমাদের কাজ, যেমন পড়ালেখার কাজ, ভ্যাকসিন নেওয়াটাও কিন্তু এরই অন্তর্গত। যেহেতু আমি সশরীরে যদি ক্লাসে উপস্থিত থাকতে পারি, এটা যারা আমাদের যে অভ্যাসের কারণে আমরা কিন্তু এটাই বেশি প্রফিট পাই বা ফিডব্যাকটা বেশি পাই। যদিও অনলাইন ক্লাসে কিন্তু একটা বিষয় আছে যে আমি একটা জিনিস বারবার চাইলে শুনতে পারি, অফলাইন ক্লাসে কিন্তু সেটা শোনা যায় না। সরাসরি একটা মজা আলাদা থাকে। যেমন তোমরা অনেকে খেলা দেখে থাকো, সরাসরি কিন্তু খেলা দেখার মজা আলাদা। কিন্তু সরাসরি যারা খেলা দেখে, একটা আউট হয়ে গেলে আউট, ওইটাকে শেষ, একবারই চোখ দেখেছে আর দেখতে পারে। কিন্তু যারা স্ক্রিনে দেখে, তারা কিন্তু এই একটা জিনিসকে বারবার তারা দেখতে পায় বারবার। এবং সেটা যদি একটু হাইলাইটস মতো হয়, সেটা যদি একটু বিকল্প পদ্ধতিতে হয়, সেটা তো বারবার দেখায়। পুরো খেলার মধ্যেই একটু সময় পেলেই পিছনেটা আবার দেখার সুযোগ পেয়ে থাকে। তো যাই হোক, যে কথা আমরা আলোচ করছিলাম সেটা হলো যে আমাদের মৎস্য চাষের ক্লাস ইতিমধ্যে আমরা শেষ করে ফেলেছি। অনলাইনে যদিও সব শেষ করা যায়নি, অনলাইনে ধারাবাহিকতা বেশ রক্ষা ছিল। যেহেতু আমরা ক্লাস অফলাইনে আবার পেয়ে গেছি, সেটা শেষ করা হয়েছে। এবং গত বুধবারে যে ক্লাসটা হয়েছে, সেখানে কিন্তু মৎস্য চাষের থেকে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে, উদাহরণস্বরূপ যেমন প্লাংটন কি, ফাইটোপ্লাংটন কি, পোষক কি, বা টিনজাতকরণ কি, ক্যানিং কি, এই জাতীয় প্রায় 20-25টাকে প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে। প্রশ্ন বলতে এখানে এইসব প্রশ্নগুলো সাধারণত সৃজনশীলের কয়ে আসে। আর যখন কেউ ভালো করে দেখে যে আমার কটা তো সুন্দর, পারফেক্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা আমি জানি, সেক্ষেত্রে কিন্তু ওই প্রশ্নটা আবার ক্ষয়ে নিজে 50 পারলে আর 50 কিন্তু নিজে লেখা যায়। হয়তো একটু স্ট্রিমটাকে, অর্থাৎ আমি যদি উদ্দীপকটাকে একটু ভালোভাবে পড়ি, অধ্যায় পড়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা সেই প্রশ্নটাকে উত্তর দিতে পারি। তার মানে কি ভয় পাই বেশি, এড়াই চলে যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয়। ওই ক্ষেত্রে আমরা মৎস্য চাষের যে অধ্যায় পড়েছিলাম, সেই জায়গাটায় আমরা 20টা প্রশ্ন ওখানে দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ যেমন বললাম যে ক্যানিং কি, টিনজাতকরণ কি, লবণজাতকরণ কি, শুটকিকরণ কি, পোষক কি, ফরমালিন কি, এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু সেখানে দেওয়া আছে। তো এইটা মৎস্য চাষের শেষ করার পরে আমরা গত ক্লাসে, অনলাইন ক্লাসে না, অফলাইন ক্লাসে আমরা যেটা করেছি সেটা হলো যে অর্থাৎ কৃষি শিক্ষার 2য় পত্রের 2য় অধ্যায় যেটা, সেটা কিন্তু আমরা সরাসরি শ্রেণীকক্ষে পাঠদানের যে ব্যবস্থা আছে, সেখানে কিন্তু শুরু করেছি পোলট্রি পালন। এবং পোলট্রি পালনে আমরা ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু করেছি। আমরা অবশ্যই তোমাদেরকে একটুখানি দাবি করব যে অবশ্যই ক্লাসে সশরীরে আসবে এবং ভ্যাকসিন নিয়েই ক্লাসে আসবে। এটা ক্লাসে আসার প্রয়োজন আছে। আর এই আমরা অনলাইনে আজকে আমরা যেহেতু এখন দ্বিতীয় অধ্যায়টা চলতেছে,
আমাদের অফলাইন অর্থাৎ অনলাইনে আমরা আছি তৃতীয়তে আর অফলাইনে আছি দ্বিতীয়তে। দ্বিতীয় অধ্যায়টাকে আমরা কিন্তু এখন আপাতত এই কারণে অ্যাভয়েড করলাম, অনেক স্টুডেন্ট আছে যারা এখানে সংযুক্ত হয় না, অর্থাৎ আমাদের যে অনলাইন ক্লাসগুলো আছে সেখানে সংযুক্ত হয় না। সো আমরা যেটা অনলাইনে যাব অনলাইনে পুরো একটা চ্যাপ্টারকেই দেবো, আর যখন অফলাইনে যাব অফলাইনে পুরো একটা চ্যাপ্টার দেবো, সেক্ষেত্রে সুবিধা হবে বেশি। তো সেক্ষেত্রে সবাই আশা করি যে একটু সচেতন থাকবে, ক্লাসগুলো দেখবে, ক্লাসগুলো সব বিষয়ে একটু আন্তরিকতার সাথে পড়বে। সময় কিন্তু খুব বেশি নাই, যদিও পরিস্থিতি বেশটা কিন্তু এখন ঘোলাটে হয়ে গেছে বাংলাদেশের। গতকালকেও 12-র উপরে ছিল শতকরা, মানে 100 জন মানুষকে পরীক্ষা করে সেখানে 12-র উপরেই চলে গেছে সংক্রমণের হার, এবং 3000-এর উপরে চলে গেছে সংক্রমণের হার। তারপরেও ইউনেস্কো বা অন্যান্য সংস্থা যারা আমাদেরকে একটুখানি নজরদারি করে, তারা কিন্তু ইতিমধ্যেই বলেছে যে শিক্ষা প্রতিষ্ঠান খুব সহজেই কিন্তু বন্ধ করা যাবে না, চেষ্টা করতেছে। যেহেতু অনেক সারা বিশ্বে প্রায় 4 কোটি শিক্ষার্থীরা কিন্তু ঝরে পড়ছে, এদেরকে আর ফিরাই নিয়ে আসা যাবে না এই করোনার কারণে। অন্যান্য অফিস আদালত, গার্মেন্টস, ব্যাংক, গাড়ি ঘোড়া সব চলবে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে এমনটি কিন্তু এবছর আশা করা যায় না, এবং আমরাও চাই না। আমরা চাই যে তোমরা যাতে ক্যাম্পাসে ফিরে আসো। তোমরা সেক্ষেত্রে হয়তো ভাবতে পারো যে 11 ক্লাসে এসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর যারা আছি, একাদশ এখনো আসেনি, দ্বাদশ শ্রেণীতে যারা আছি তাদের উপরে এটার উপরে খুব বেশি প্রভাব না পড়লেও যারা 1, 2, 3, 4 অর্থাৎ প্রাক প্রাইমারি এই লেভেলে যারা আছে, প্রাক প্রাইমারি তাদের কিন্তু টাইম পাস হচ্ছে, তাদের সময় লস হচ্ছে। আবার প্রাইমারিতে যারা আছে তারা, অথবা 6, 7, 8 এই জায়গাটা যারা আছে তারা কিন্তু বিভিন্ন, ইতিমধ্যে দেখছো যে কলেজ থেকে আমাদের কিন্তু একটা ডিবেটেড ইতিমধ্যে হয়ে গেছে জেলা পর্যায়ে, যে এই করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে স্টুডেন্টরা তারা কি পরিমাণ যারা ঝরে গেছে এবং আসক্ত হয়েছে মোবাইলের প্রতি, ইন্টারনেটে, ফেসবুকে, যে তারা কি পরিমাণ আসক্ত হয়েছে, যেখান থেকে তাদেরকে ডিসকানেক্ট করা যাচ্ছে না, তাদেরকে ফিরাই নিয়ে আসা যাচ্ছে না, সো টাফ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রেও সরকার চেষ্টা করছে যে সবার সম্মিলিত প্রচেষ্টায় তাদেরকে ফিরাই নিয়ে আসার জন্য চেষ্টা করছে। আমরা সেক্ষেত্রে অবশ্যই সবাইকে মাস্ক পরার জন্য বলবো। যেহেতু আমি এখন অনলাইনে আছি সেক্ষেত্রে মাস্ক পরা নাই, কিন্তু আমি যখন সরাসরি ক্লাসে আমিও মাস্ক পরি, সবাই মাস্ক পরবো। সরকারের যে বিধিবিধান আছে সেটাকে আমরা শ্রদ্ধা জানাবো সবাই, সেটাকে অবশ্যই মানার চেষ্টা করবো। সরকার তো একটা আইন বলে দেবে, কিন্তু মানার দায়িত্ব কিন্তু আমাদের, এবং আমি যদি সুস্থ থাকি আমার পরিবার সুস্থ থাকবে, এটাকে চিন্তা ভাবনা করা, এটাকে একটু সিরিয়াসলি নাও। আমি যুবক মানুষ, কম বয়স তোমার, সেক্ষেত্রে তুমি হয়তো ভাবতে পারো আমার আর কি হবে, কিন্তু বাড়িতে বয়স্ক লোক আছে, দাদা আছে, নানা আছে, বাবা আছে, সেক্ষেত্রে তারা যদি অ্যাটাক হয় বা আগে থেকে যদি তারা বিভিন্ন রোগে আক্রান্ত থাকে, অবশ্যই সেখানে কিন্তু সমস্যা আছে। যদিও এই ভ্যারিয়েন্টটা, অমিক্রন ভ্যারিয়েন্টটার দ্রুত গতি ছড়াচ্ছে, কিন্তু তার আক্রমণের মারাত্মকতা বা তাকে একদম হসপিটালাইজড করা, এক্ষেত্রে বোধহয় একটু শিথিল আছে, কিন্তু তাও তো কম না, একটা আতঙ্ক তো আছেই। তো এক্ষেত্রে ভিড় এড়িয়ে চলা, হয়তো বাইরে ঘোরাফেরা না করা, আর মাস্ক অবশ্যই পরা, ভ্যাকসিনটাকে দিয়ে ক্যাম্পাসে ফিরে আসা। তো মূল জায়গায় আমরা ফিরে আসি যে আমরা যেহেতু অনলাইন ক্লাসে আমরা নতুন অধ্যায়ে গেলাম, আমরা গবাদি পশুকে এই অধ্যায়টা আমরা পড়বো। এর আগে যেটা ছিল পড়তে ছিল গবাদি পশু কি, এটা গবাদি পশুটা কি। গবাদি পশু যারা গৃহে পালিত হয়, পোষ মানে, এবং আর্থিকভাবে আমাদেরকে উপকার পৌঁছায়। পোষ মানে ঘরে পালা হয়, তো বিড়ালও আছে, কুকুরও আছে, বা অন্যান্য আরো জিনিস আছে, তারা কিন্তু আমাদের গবাদি পশু না। অর্থাৎ এখানে কিন্তু মূল বিষয় হলো এই জায়গাটায়, অর্থাৎ তাদেরকে আমরা বলবো যারা আমাদেরকে ফাইন্যান্সিয়াল ভাবে আমাদেরকে সাপোর্ট করে, অর্থাৎ আর্থিকভাবে আমাদেরকে উপকার পৌঁছায়। যেমন আমরা আমাদের এই চ্যাপ্টারে মূলত পড়া আছে হলো, যেমন গরু, বিভিন্ন জাতের গরু আছে। গরুর আবার জাতের যে শ্রেণী বিভাগ আছে, সেখানে আমরা যখন যাব তখন দেখব যে মাংস উৎপাদনকারী জাত এবং দুগ্ধ উৎপাদনকারী জাত। ছাগল আছে, বিভিন্ন জাতের ছাগল আছে। মাংস উৎপাদনকারী গরুর মাংস উৎপাদনকারী জাত আছে, বা দুধার যে জাতগুলো আছে, হলস্টাইন ফ্রিজিয়ান, হরিয়ানা, এরকম বিভিন্ন জাত আছে। এই জাতগুলো বা ছাগলের ক্ষেত্রে যেমন আমরা বলতে পারি যে যমুনা পাড়ি ছাগল আছে, বা বাংলাদেশের একটা আছে ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে। এগুলো আমরা যখন পড়বো তখন দেখব যে এর মূল আদি কোথায়, অর্থাৎ কোন এই জাতটাকে উদ্ভাবন কারা করছে, এই যাত্রাকে কারা সরাসরি আমাদের চাষাবাদের জন্য নিয়ে আসছে সেটা দেখবো, এবং তার বৈশিষ্ট্যটা দেখবো, তার গায়ের রং দেখবো, তার কতটা ওজন যদি হয় সেক্ষেত্রে দেখবো তার কতটা ওজন আছে, তার অর্থাৎ কতটা সে
ফুলে ফাঁপে বড় হয়, অর্থাৎ আমরা যদি মোটা তাজাকরণ করতে চাই সেক্ষেত্রে কোন জাতটাকে নির্বাচন করবো, যদি দুধের খামার করতে চাই সেক্ষেত্রে কোন জাতটাকে নির্বাচন করবো ইত্যাদি ইত্যাদি। যখন আসবে তখন আমরা সে জায়গাটাকে অবশ্যই দেখবো। এখন আপাতত গবাদি পশু বলতে গৃহপালিত হয় এবং যা অর্থনৈতিকভাবে আমাদেরকে উপকার পৌঁছায়, যা অর্থনৈতিকভাবে আমাদেরকে উপকার দেয় সেটাকে আমরা গবাদি পশু বলছি। এবং এরা জাবর কাটে, এই যে প্রাণীগুলো এরা কিন্তু জাবর কাটে। যেমন আমরা একটু আগে যখন ক্লাসে ছিলাম তখন কিন্তু ক্লাসে যেটা পড়েছিলাম যে পোলট্রি যেমন গিলে খায়, তারা উঠতে পারে, এই জায়গায় তার বৈশিষ্ট্যটা কিন্তু এমন না। এখানে একটু বেঁচে এরা কিন্তু জাবর কাটে। জাবর কাটে কারা? রুমেন প্রাণী, যেটা যাদেরকে বলে রুমেন প্রাণী কাকে বলা হয়? স্টোমাক, তাদের দুটো স্টোমাক আছে। অর্থাৎ একটা একটা আমরা যেরকম একটা স্টোমাক আছে যাদের একবার খেয়ে ফেলি সেখানেই পাচক রসের সংমিশ্রণ হয়, আর ধীরে ধীরে সেই খাবারগুলো ভেঙে যায়, এক পর্যায়ে সেই খাবারগুলো হজম প্রক্রিয়া স্টোমাকের মধ্যে হয়, যেখান থেকে ক্যালোরি কালেক্ট করে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে প্রাণীগুলো রুমেন, অর্থাৎ আমরা চতুষ্পদ প্রাণী যেমন গরু, ছাগল, এগুলোকে যদি একটুখানি চোখ খুলে দেখি, দেখবা যে এক সময় যদি আমরা কিছু বিজলি তাকে দিলাম বা ঘাস দিলাম বা সে তার খাবার খেয়ে ফেললো, সে যখন প্রথম খাবারটাকে পায় সে কিন্তু খেয়েই ফেলে। খেয়ে যখন অবসর হয়, একটা ফ্রি টাইম পায়, সে কিন্তু শুয়ে হোক দাঁড়ায় হোক সে কিন্তু ওইটাকে আবার সে ব্যাগে নিয়ে আসে। অর্থাৎ প্রথমে একটা চেম্বারে রাখে, এই চেম্বারটাই সেখানে কিন্তু হজম হয় না, এবার সে ব্যাগে নিয়ে এসে এবার কিন্তু যথেষ্ট পরিমাণে প্রেশার দেয়, অর্থাৎ আরো চিবিয়ে চিবিয়ে সেটাকে পাচক রসের সাথে নিয়ে আসে। পাচক রস মানে এনজাইম এক ধরনের, যেটা হজমে সহযোগিতা করে। তোমরাও চিনবা যে মনে করো যে যদি লবণ দাও হালকা মুখে, অথবা তুমি যদি একটু তেঁতুল মুখে দাও, দেখবো যে এক ধরনের রস অনুভূতি হয়। আমাদের যখন কারো স্টোমাকে প্রবলেম হয়, গ্যাসের সমস্যা হয় বা হজমে ধীর গতি হয়, 70-80 বছর বয়স হয়ে গেছে, হজম হচ্ছে, ডাক্তাররা কিন্তু অবশ্যই বলবে যে আপনি একটু সময় নিয়ে খাবেন। তার মানে আগে 10 মিনিটে খেতে এখন 20-50 মিনিটে খাচ্ছে, 20-30 মিনিটে খাচ্ছে। কেন? বলে যে এই কারণে যে সে এই খাবারটাকে যদি যথেষ্ট পরিমাণে চিবাতে থাকে সেক্ষেত্রে কিন্তু ওই যে এনজাইম যেটা যে অন্যকে হজম করার জন্য সহযোগিতা করে, এই এনজাইমটা তাকে কিন্তু সহযোগিতা করবে, পাচক রস যেটা আছে। তো রুমেন প্রাণী হলো যে প্রাণীটা সে আবার দ্বিতীয় চেম্বারে পাঠায়, অর্থাৎ জাবর কাটে সে আবার তার দ্বিতীয় চেম্বারে পাঠায়, সেখানে কিন্তু হজমটা হয়। অর্থাৎ আমরা সহজে গবাদি পশু বলতে বলবো যারা গৃহে পালিত হয় এবং আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করে, জাবর কাটে, এমন প্রাণীকে আমরা প্রাণীকে বলবো যে সে গবাদি পশু। এর গুরুত্ব কি আছে, আমরা কেন এটাকে পালন করবো, আমরা এই গবাদি পশুর প্রয়োজনীয়তা কি বা গুরুত্বটা কি, অর্থনৈতিকভাবে আমরা কিভাবে লাভবান হতে পারি। সবচেয়ে বড় যেটা আমরা আমিষের অভাবটা কিন্তু এখানে দূর হবে। দুগ্ধজাত যত জিনিস আছে সব জিনিস কিন্তু আমরা এখান থেকে গবাদি পশু থেকে আমরা পেয়ে থাকি। দুধ বা দুধের যে খাদ্য দ্রব্যগুলো আছে, মিষ্টি বা অন্যান্য যে জিনিসগুলো আছে, আমরা এইসব বিষয়গুলো হলো সেপারেটলি এটার জন্য কিন্তু একজন মানুষ তার পরিবারে একটা গরু আছে, সেই গরুটাকে দিয়ে কিন্তু সে তার দুধের চাহিদাকে পূরণ করতে পারতেছে। কিন্তু আমরা মূল যেটা দেখবো সেটা হলো যে এদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা যেটা আছে। আত্মকর্মসংস্থানের আগের দিনের ক্লাসে বলা হয়েছে নিজে একটা কর্মক্ষেত্র তৈরি করে নিজেকে ওখানে এমপ্লয় করা, নিজেকে ওখানে কাজে নিয়োগ করে দেওয়া। আমি অল্প একটু জায়গা আছে, সেখানে আমরা যদি বেশি টাকা না থাকে, কম টাকা থাকে, আমরা ছাগলের খামার করতে পারি। আমাদের দেশে কিন্তু গরু, মহিষ এবং ছাগল এই তিনটাই চ্যাপ্টার মূলত আছে। তো আমরা ছাগলের খামার করতে পারি। ছাগল গরিবের গাভী, অর্থাৎ অল্প টাকায় কিন্তু ছাগল কেনা যায়, অল্প জায়গায় পালা যায়। আবার বছরে কিন্তু সে বাচ্চাও দেয়, দুইটা করে বাচ্চা দিলে 4টা বাচ্চা পেয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় আমরা এর গুরুত্ব কিন্তু বড় একটা, সেটা হলো আত্মকর্মসংস্থানের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা কিন্তু এখান থেকে হবে। এবং আরেকটা বিষয় হলো যে এখান থেকে কিন্তু আমরা জৈব সার পেয়ে থাকি, বায়োগ্যাস প্লান্ট, 4-5টা গরু যদি থাকে কারো, তো বায়োগ্যাস প্লান্ট, অর্থাৎ মলমূত্র গোবর এটাকে যদি আমরা রেখে দিই, এখানে একটা প্রসেসিং করে বাড়িতে গ্যাসের সাপ্লাই, বাল্ব জ্বলবে, 4-5 জন লোকের জন্য যা যা দরকার সবকিছু একদম পরিপূর্ণভাবে কিন্তু সে সাপ্লাই দিতে পারবে। অর্থাৎ বায়োগ্যাস প্লান্ট তৈরি করা যাবে, চাষাবাদের জন্য এখানে ব্যবহার করা যায়। আমরা কিন্তু বৈদেশিক মুদ্রাও এখান থেকে অর্জন করতে পারি। চামড়া, বিশেষ করে চামড়াটাকে কিন্তু আমরা রপ্তানি করে যথেষ্ট পরিমাণে আমরা কিন্তু লাভবান হই। বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগল যেটা আছে, কালো ছাগলের যে চামড়া, এটা কিন্তু সারা বিশ্বে সমাদৃত। সো এই ক্ষেত্রে আমরা গুরুত্ব বলতে কেন চাষ করবো, এই যে আত্মকর্মসংস্থান
কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে, জৈব সার পাবো, বায়োগ্যাস প্লান্ট পাবো। আবার এই যে বায়োগ্যাস প্লান্টের পরে যে আরও বর্জ্য পদার্থ থাকবে সেটা কিন্তু মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে। আমরা বিদেশে এটাকে পাঠাইতে পারবো, অর্থাৎ রপ্তানি করে আমরা অর্থনীতির যে চাকা আছে, অর্থনীতির চাকাটাকে কিন্তু আমরা ঘুরতে সক্ষম হব। তো এইসব বিষয়গুলো মূলত আমরা একটুখানি দেখবো। এর পরবর্তী যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা একটুখানি দেখে নেব যে অর্থাৎ গবাদি পশুর ক্ষেত্রে আমরা যেমন বললাম যে গরু আমরা পড়বো, এই গরুর জাত, গরুর যে জাত আছে এই জাত, অর্থাৎ এর জাত কোথায় কি কি আছে সেই জাতগুলো, অর্থাৎ কিসের ভিত্তিতে, অর্থাৎ যদি এমন হয় যে এর দুগ্ধজাত নাকি মাংস উৎপাদনকারী জাত, এই জাতগুলো আমরা দেখব এবং তার কোথা থেকে এর উৎপত্তি এবং কোথায় এগুলো প্রথম পাওয়া গেছে এবং তার বৈশিষ্ট্যগুলো দেখবো। অর্থাৎ একটা যেমন হরিয়ানা বললাম, হরিয়ানা এটা প্রথম কোথায় পাওয়া গেছে, ভারতে। এর বৈশিষ্ট্য কি, এটা কতটুকু বড় হয়, তারপরে এর চামড়া, এর রং কীরকম, ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ফিজিক্যাল এবং বাহ্যিকভাবে এবং ভিতরগত দুইটা বৈশিষ্ট্যকে আমরা দেখব। আগামী ক্লাসে অবশ্যই সবাই একটুখানি গরুর জাতগুলো আমরা দেখে আসবো, যাতে ক্লাস নেওয়ার সময় তোমাদের মনে হয় যে হ্যাঁ এই জিনিসগুলো পড়ছিলাম। পড়া জিনিস আর একজনে পড়াইলে তখন কিন্তু সবাই অবশ্যই ভালো লাগে বা নিজে একটু অ্যাডভান্স হওয়ার সুবিধা থাকে। সবাই স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই ক্লাসে আসবে, ভ্যাকসিন নেবে, যারা নেওনি অন্যকে উদ্বুদ্ধ করবে। কেউ যদি অনুপস্থিত না থাকে অনলাইন অফলাইন দুই ক্লাসে, সময় খুবই কম, পরিস্থিতি স্বাভাবিক হলে মধ্য জুন জুলাইয়ের দিকেই বোধহয় আমাদের এই বছরের মাঝামাঝি সময় কিন্তু পরীক্ষা হতে পারে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আশা করি সবাই পড়াশোনায় মনোযোগী হবে, সবাই ভালো থাকবে, সবাই সবার প্রতি সহানুভূতি দেখাবে। আল্লাহ হাফেজ।